শেষ হলো একটি কর্মমুখর সপ্তাহ। গেল 5 দিনে ব্যক্তি, প্রতিষ্ঠান, রাষ্ট্রের প্রাপ্তিযোগ ও ব্যয়ের লেনদেন হিসাব শেষে ভাগশেষে থাকলো কি, তা জানাতে আমাদের আয়োজন ভাগশেষ। পুরো আয়োজনের সঙ্গে আছি সাজিদ আরাফাত। রাজস্ব আদায়ের খবর দিয়ে শুরু করতে চাই। গেল মার্চে রাজস্ব কমেছে আশঙ্কাজনকভাবে। জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে কম হয়েছে প্রায় 26,000 কোটি টাকা। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দেশের অর্থনীতির মন্থর গতির কারণে কমেছে রাজস্ব আয়। সেই চিত্রটি আমরা একটু দেখে আসতে চাই। বর্তমানে কি পরিস্থিতি বিরাজ করছে রাজস্ব আয়ের ক্ষেত্রে। রাজস্ব আয় আদায়ে ঘাটতি, আমরা সময় এবং পরিমাণ যদি উল্লেখ করতে চাই, রাজস্ব আদায় 2025-26 অর্থ বছরের জুলাই থেকে মার্চ এই কয়েক মাসে যে আদায় হয়েছে সেটির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি 2,87,862 কোটি টাকা। পক্ষান্তরে 2024-25 অর্থ বছরের জুলাই থেকে মার্চের হিসাব যদি করি, সেখানে 2,59,996 কোটি টাকা। এবং লক্ষ্যমাত্রার ক্ষেত্রে আমরা উল্লেখযোগ্য হারে যদি দেখি, 3,85,852 কোটি টাকা জুলাই থেকে মার্চ চলতি অর্থ বছরে সেটি লক্ষ্যমাত্রা ছিল, এবং আদায় হয়েছে আমরা দেখছি 2,87,862 কোটি টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায়ের যে হার, সেটি কিন্তু অনেকটাই কম। আমরা এখানে যদি সেই বিশ্লেষণে যাই, আমরা 2024-25 অর্থ বছরের জুলাই থেকে মার্চের ঠিক একই সময়ের যদি চিত্র দেখি, লক্ষ্যমাত্রা ছিল সেখানে 4,63,500 কোটি টাকা। সেটির বিপরীতে আমরা 2,59,996 কোটি টাকা সেখানে রাজস্ব আদায়ের পরিমাণ দেখতে পাচ্ছি। এবং ঘাটতির জায়গাটি আমরা যদি দেখি, 2025-26 অর্থ বছরে জুলাই থেকে মার্চে 98,000 কোটি টাকা ঘাটতি রয়েছে, এবং তার ঠিক আগের অর্থ বছরে আমরা দেখছি 92,626 কোটি টাকা ঘাটতি ছিল। কমেছে রাজস্ব আদায়ের পরিমাণ, সেটি আমরা যদি সময়ে উল্লেখ এবং প্রবৃদ্ধির জায়গা থেকে দেখি, মার্চ 2026-এ 2.67% প্রবৃদ্ধি, এবং ফেব্রুয়ারিতে ছিল 8.16% প্রবৃদ্ধি, এবং জানুয়ারিতে অর্থাৎ বছরের শুরুতে আমরা দেখছি যে প্রবৃদ্ধি ছিল 3.21%। অর্থাৎ গেল ঠিক মার্চে আমরা দেখছি যে প্রবৃদ্ধি কিন্তু অনেকটাই কমে এসেছে, 2.67%, যেটি ফেব্রুয়ারিতে কিন্তু অনেকখানি বেড়েছিল, 8.16% ছিল। জানুয়ারিতে যার পরিমাণ 3.2, অর্থাৎ ফেব্রুয়ারিতে বেড়েছিল, তারপরে মার্চে কিন্তু আবারও কমেছে। এনবিআরের যে সবশেষ সূত্র, সেই সূত্রে আমরা দেখছি যে রাজস্ব আদায়ের যে প্রবৃদ্ধি, সেটি অনেকটাই কমেছে। কেজিতে 2 টাকা বাড়িয়ে চলতি বোরো মৌসুমে 5 লাখ টন ধান এবং কেজিতে 1 টাকা কমিয়ে 13 লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার। আগামী 3 মে থেকে ধান, গম এবং 15 মে থেকে চাল সংগ্রহ শুরু হবে, যা চলবে 31 আগস্ট পর্যন্ত। আমরা সেই চিত্রটি একটু দেখতে চাই যে এই চলতি সপ্তাহেই কিন্তু ধান, চাল, গম সংগ্রহের যে খবর, সেটি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা একটু পণ্যগুলো দেখতে চাই। সরকার প্রতি বছরই এরকম কৃষকদের কাছ থেকে বোরো ধান, সিদ্ধ চাল, আতপ চাল, গম এই পণ্যগুলো সংগ্রহ করে থাকে, এবং সেখানে আমরা দেখছি যে দাম, কত টাকা দামে সরকার সংগ্রহ করবে সেটি উল্লেখ করা আছে। বোরো ধান প্রতি কেজি 36 টাকা কেজি দরে সরকার সংগ্রহ করবে, সিদ্ধ চাল 49 টাকা কেজি এবং আতপ চাল 48 টাকা কেজি দরে সংগ্রহ করবে, এবং গম সংগ্রহ করবার কথা রয়েছে 36 টাকা কেজি দরে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রেই কিন্তু এই তথ্যগুলো জানিয়ে দেয়া হয়েছে। এবং আমরা পরবর্তীতে আরও একটু দেখতে চাই ধান, চাল, গম সংগ্রহের যে লক্ষ্যমাত্রা, সেটি সরকার সেটিও বলে দিয়েছে যে কি পরিমাণ তারা সংগ্রহ করবে। বোরো ধান আমরা দেখছি যে 5 লাখ টন সংগ্রহ করবার কথা রয়েছে, সিদ্ধ চাল 12 লাখ টন কথা রয়েছে তারা সংগ্রহ করবে, এবং আতপ চাল 1 লাখ টন। অর্থাৎ সিদ্ধ চাল এবং আতপ চাল সব মিলিয়ে 13 লাখ টন চাল সংগ্রহ করবে সরকার। ধানের ক্ষেত্রে আমরা সেটি দেখছি 5 লাখ টন, এবং গম 50,000 টন গম সংগ্রহ করবে। এই লক্ষ্যমাত্রা কিন্তু সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে। নতুন করে বাণিজ্যিক ব্যাংক থেকে $60 মিলিয়ন কিনল কেন্দ্রীয় ব্যাংক। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে $30.36 বিলিয়ন। আমরা বেশ কয়েকদিন ধরে দেখছিলাম যে কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক ডলার সংগ্রহ করছে, সেই চিত্র একটু দেখতে চাই। সবশেষ আবারও তারা নতুন করে ডলার কিনেছে
এর মধ্য দিয়েই রিজার্ভ বেড়েছে এবং তারল্য প্রবাহও বৃদ্ধি পেয়েছে। বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে $60 মিলিয়ন কিনেছে বাংলাদেশ ব্যাংক নতুন করে। প্রতি ডলার 122 টাকা 75 পয়সা দরে কেনা হয়েছে এই ডলারগুলো। একই দরে গত সপ্তাহেও $120 মিলিয়ন কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ আমরা গেল সপ্তাহেও দেখেছি বাংলাদেশ ব্যাংক ডলার কিনেছে এবং এই চলতি সপ্তাহেও নতুন করে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ যেমন একদিকে বেড়েছে, সেই পরিমাণটি দাঁড়িয়েছে $30.36 বিলিয়ন এবং এর মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোতে তারল্য বেড়েছে স্থানীয় মুদ্রার। বাংলাদেশ ব্যাংকের সূত্রে আমরা এই তথ্যগুলো জানিয়ে দিলাম। এ পর্যায়ে জানবো স্বর্ণের বাজারের খবর। দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। ভালো মানের 22 ক্যারেটের স্বর্ণের দাম কমেছে ভরি প্রতি ৩,২৬৬ টাকা। এই দাম কমার মাধ্যমে ভরি প্রতি দাম দাঁড়িয়েছে, যেটি একেবারে ভালো মানের স্বর্ণ, সেটির দাম দাঁড়িয়েছে 2,46,927 টাকায়। আমরা একটু সেই চিত্র দেখতে চাই। বাজুস কর্তৃক যে স্বর্ণের নতুন দাম, সেখানে 22 ক্যারেটের যে স্বর্ণ সেটি দেখছি 2,46,927 টাকা এবং 21 ক্যারেটের যে স্বর্ণের দাম সেটি 2,35,672 টাকা। 18 ক্যারেটের যে স্বর্ণ সেটি 2,02,020 টাকা এবং সনাতন পদ্ধতির যে স্বর্ণ রয়েছে সেটির দাম আরও কিছুটা কম, 1,64,521 টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি রয়েছে, তাদের নতুন যে দর, সেই দর আজকে থেকেই এটি কার্যকর হচ্ছে এবং আমরা দেখে থাকি যে প্রতি সপ্তাহেই এমনকি ঘন্টা ব্যবধানেও কিন্তু এই স্বর্ণের নতুন দাম, স্বর্ণের যে দাম সেটি ওঠানামা করে এবং সেটি আমরা দেখলাম বেশ কয়েক দফা বাড়ার পর আজকে কিন্তু স্বর্ণের নতুন দাম অর্থাৎ কিছুটা কমেছে আমরা দেখছি। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে কমেছে লেনদেনের পরিমাণ। আজ লেনদেন হয়েছে 884,62 টাকা, যা আগের দিনের তুলনায় 171 কোটি টাকা কম। আমরা সপ্তাহ শেষে আজকের শেয়ার বাজারের যে পুঁজিবাজারে যে লেনদেন হলো সেটি এক নজরে একটু দেখতে চাই। ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ও লেনদেনের পরিমাণ আমরা দেখছি। ডিএসই এক্স, সেখানে সূচকের পরিমাণ 5,298 পয়েন্ট। সেটি লেনদেনের কথা যেটি বলছিলাম, লেনদেন 884,62 টাকা এবং কমেছে 171,74 টাকা। দর পরিবর্তনের খবরটি যদি আমরা দেখতে চাই, 138টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে 199টি কোম্পানির শেয়ারের দর এবং অপরিবর্তিত রয়েছে 58টি শেয়ারের দর। এটি ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের যে আজকের সবশেষ চিত্র। সূচকের পরিমাণ এবং লেনদেনের যে পরিমাণ সেটি দেখানোর চেষ্টা করলাম। সপ্তাহের শেষ দিনে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কমেছে লেনদেনের পরিমাণ। এদিন লেনদেন হয়েছে 21,56 টাকা, যা আগের দিনের তুলনায় 4 কোটি টাকারও কম। সেটি আমরা একটু দেখব। ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কী অবস্থা। আমরা সূচকের পরিমাণ দেখছি সিএসপিআই 14,831 পয়েন্ট এবং সূচক বেড়েছে আমরা দেখছি 34.99, সেটি ঊর্ধ্বমুখী রয়েছে এবং লেনদেনের পরিমাণ যেটি বলছিলাম 21,56 টাকা। গত দিনের তুলনায় যেটি কমেছে 4,04 টাকা এবং দর পরিবর্তনের বিষয়টি একটু দেখি আমরা। 74টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে 103টি কোম্পানির শেয়ারের দর, অর্থাৎ কমতির যে সেটি কিন্তু বেশি পরিমাণ আমরা দেখতে পাচ্ছি। বেশিরভাগ শেয়ারের দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে 39টি কোম্পানির শেয়ারের দর। এ পর্যায়ে জেনে নেব সপ্তাহ শেষে ঢাকা পুঁজিবাজারের সার্বিক সূচকের পরিমাণ। সেটি বেড়েছে 64 পয়েন্ট এবং মূলধন বেড়েছে 3,000 কোটি টাকা। এক সপ্তাহের যে পুঁজিবাজারের চালচিত্র সেটি আমরা এক নজরে দেখে আসতে চাই। ঢাকা স্টক এক্সচেঞ্জে 19 তারিখ থেকে আজকে 23 এপ্রিল পর্যন্ত এই সপ্তাহের 5 দিনে কী পরিমাণ লেনদেন হলো, সূচক পরিবর্তনের যে বিষয়টি সেটি আমরা একটু দেখতে চাই। 5,247 পয়েন্ট ছিল বা 19 তারিখ। সূচক পরিবর্তন আমরা দেখছি যে 13.69 সূচক পরিমাণ বেড়েছিল এদিন। লেনদেন হয়েছিল 819,20 টাকা, বাজার মূলধন ছিল 6,84,000 কোটি টাকা। 20 এপ্রিলেও আমরা দেখছি 5,232 সূচকের পরিমাণ, এদিন কিন্তু সূচক কমেছিল। বাজার মূলধন আমরা দেখছি সেদিন ছিল 6,81,000 কোটি টাকা। 21 এপ্রিলে সূচকের পরিমাণ বেড়েছিল, এদিন 24.92 সূচকের পরিমাণ বেড়েছিল। লেনদেন হয়েছিল 929,88,00,000 টাকা। বেশ ভালো অবস্থা ছিল এদিন শেয়ার বাজারের। 6,83,000 কোটি টাকা বাজার মূলধন ছিল এবং 22 এপ্রিলও আমরা দেখছি যে সূচকের পরিমাণ কিন্তু বেড়েছিল 41 পয়েন্ট, 1,056,63,00,000 টাকা। লেনদেন হয়েছিল 6,86,000 কোটি টাকা
বাজার মূলধনের পরিমাণ ছিল। এবং আজকে সবশেষ 23 এপ্রিল আমরা 5,298, এদিন আজকে সূচকের পরিমাণ বেড়েছে, কমেনি, বরঞ্চ বাড়ার পরিমাণটা কিন্তু একেবারে 0.04। 884 কোটি টাকা লেনদেন হয়েছে এবং 6,87,000 কোটি টাকা বাজার মূলধন। এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এক সপ্তাহের যে চালচিত্র, সেটি আমরা দেখানোর চেষ্টা করলাম। যশোরের বাজারে কমেছে চালের দাম। 15 দিনের ব্যবধানে কেজি প্রতি দাম কমেছে 2 থেকে 5 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে শহরের বড় বাজার এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, সরবরাহ অনুযায়ী চালের দাম কেমন দেখছেন? এই যে দাম কমার কথা বলছি আমরা, সেক্ষেত্রে ক্রেতারা কি খুশি কিনা, বিক্রেতারা কি বলছেন? 15 দিনের ব্যবধানে 2 থেকে 5 টাকা কেজি প্রতি কমেছে চালের। আমরা যেখানে রয়েছি যশোরের বড় বাজার এলাকায়, এখানে আমরা দেখছি যে চাউলের বিক্রি কিন্তু কম রয়েছে। আর কিছুদিন পরে যে বোরো ধান রয়েছে, সেই বোরো ধান ইতিমধ্যে এক জায়গায় কাটা শুরু হয়েছে, আবার কয়েক জায়গায় কিছুদিন পরে কাটবেন। সেখানে আমরা দেখছি যে এই চাউলের বাসমতি চাল আগে যেখানে 80 টাকা বিক্রি হচ্ছিল, এখন সেটি বাসমতি চাল আগে যেখানে 80 টাকা বিক্রি হচ্ছিল 85 টাকা। মিনিকেট চাল 65 টাকা বিক্রি হচ্ছিল, এখন আমরা বাজারে দেখছি যে 60 টাকা বিক্রি হচ্ছে। আর পাইজাম যে চাল আমরা বাজারে দেখছি যে 60 টাকা বিক্রি হচ্ছে। আর পাইজাম যে চালটি রয়েছে সেটি 55 টাকা বিক্রি হচ্ছিল, আজকের বাজারে সেটি 50 টাকা বিক্রি হচ্ছে। আকাশ চাল সেটি 52 টাকা ছিল, আজকের বাজারে বিক্রি হচ্ছে 50 টাকা। আর গরিবের যেটি চাল, মোটা চাল বলা হয়, সেটি 48 টাকা বিক্রি হচ্ছিল, আজকের বাজারে সেটি 46 টাকা বিক্রি হচ্ছে। এমনটি আমরা দেখছি বাজারে, দেখছি আমরা পর্যাপ্ত পরিমাণে সরবরাহ রয়েছে। প্রতিটি দোকানে চাউলের রয়েছে অনেক বেশি। সে কারণে যারা বিক্রেতা বলছেন যে এই কারণে দামটি কিছুটা কমেছে চাউলের। যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে কিছুটা হলেও চাউলের এই মৌসুমে এই সময়টায় দাম কমায়, তারা কিছুটা হলেও খুশি রয়েছেন। তবে তারা বলছেন যে ধানের যে দাম, সেই তুলনায় চাউলের দাম অনেক বেশি রয়েছে। ধানের দামের তুলনায় চাউলের দাম বেশি থাকায় তারা কিছুটা অখুশি। তারা বলছেন যে চাউলের দাম আরও কিছুটা কমতে পারতো আজকের বাজারে। তবে আমরা দেখেছি যে বাজারে যে সেই পরিমাণটা কিন্তু কম রয়েছে। তবে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে যে মিলগুলো রয়েছে, মিল কারখানাগুলো রয়েছে, বিশেষ করে অটো মিল রয়েছে, সেই অটো মিলের খানিকটা চাউলের বাজার নিয়ন্ত্রণ করে থাকে। তারা সরবরাহ বাজারে বেশি করলে কিছুটা দাম কমে এবং সরবরাহ কম করলে দাম বেড়ে যায়। সেক্ষেত্রে এই বাজারে আমরা দেখছি যে চাউলের সরবরাহ বেশি রয়েছে, সে কারণে দাম কিছুটা কম রয়েছে বলে জানিয়েছেন যারা বিক্রেতা তারা। আর ক্রেতারা যেটি বলছেন যে মৌসুমের এই সময় কিছুটা দাম কমলেও আবার হঠাৎ করেই দাম বেড়ে যায়, সে কারণে তারা আসলে চাই যে এই চাউলের দামটি সে কারণে তারা আসলে চায় যে এই চাউলের দামটি স্থিতিশীল থাকলে তারা সেক্ষেত্রে সুবিধা হবে। সব মিলিয়ে চাউলের বাজারের সর্বশেষ খবর সবই তারা পাচ্ছে। যশোর থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিপন হোসেন। এদিকে ইলিশ সহ সামুদ্রিক মাছের বংশবিস্তার এবং সংরক্ষণে বঙ্গোপসাগরে মাছ শিকারে 58 দিনের নিষেধাজ্ঞা চলছে। এতে বাজারেও দেখা দিয়েছে নদী ও সামুদ্রিক মাছের সংকট। চাষের মাছের দাম অপরিবর্তিত থাকলেও সামুদ্রিক মাছের দাম বেড়েছে কেজি প্রতি 20 থেকে 50 টাকা। এ নিয়ে আরও জানাতে বরগুনার পায়রা নদীর পুরাকাটা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুজন আকন। সুজন, সরবরাহ অনুযায়ী মাছের দাম কেমন সেখানে দেখছেন? সার্বিক পরিস্থিতি কি মাছের বাজারে জানাবেন? সাজিদ, দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি যেই জেলায় অবস্থিত, সেই জেলার কিন্তু একজন কৃষকের 3 থেকে 4 মণ ধান বিক্রি করে তাদের 1 কেজির উপরের একটি ইলিশ কিনতে হচ্ছে। অর্থাৎ বাজারের সব থেকে ছোট এবং কম দামের যে ইলিশ মাছ, সেটিও 2 থেকে 250 গ্রামের যে ইলিশ মাছ, সেই ইলিশ মাছও কিন্তু কেজি প্রতি 1000 থেকে 1200 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। এই যে দামের অনেকটাই দাম যে বৃদ্ধি, এই বিষয়টি আসলে জেলেরা বলছেন মূলত যে একদিকে ডিজেলের সংকট, অন্যদিকে কিন্তু ডিজেলের যে দাম বৃদ্ধি পাওয়া, সেটিও
কিন্তু এর প্রভাব কিন্তু পড়েছে মাছের দামে কিংবা বাজারেও। আমরা সকালে বাজারে ঘুরে দেখেছি যে সামুদ্রিক মাছ এবং নদীর মাছগুলো কিন্তু তীব্র সংকট আমরা দেখতে পেয়েছি বাজারগুলোতে। এবং বাজার ঘুরে যারা বিক্রেতারা রয়েছে তাদের সঙ্গে আবার কথা হয়েছে, এবং যারা এখানে, আমি এখন রয়েছি বরগুনার পায়রা নদীর পুরোঘাটা এলাকায়, এবং এখানে দেখতে পেয়েছি এখন আসলে এই পারে অনেক জেলেরাই নদীতে মাছ শিকারে তারা গিয়েছেন। তারা মূলত দুপুরের দিকে জাল ফেলে রেখেছিলেন এবং এখন সেই জাল টানতে গিয়েছেন। মূলত জেলেরা জানিয়েছে যে তেলের দাম বৃদ্ধির কারণে তাদের কিন্তু এক একটি ট্রলারে 3 থেকে 5 জন করে জেলে কিন্তু এক একটি ট্রলারে তারা মাছ শিকারে যেতে হয়, এবং তাদের একটি মজুরি রয়েছে। এবং তেলের দামের যে বৃদ্ধি, যার কারণে আগে যেই খরচটা হতো তার থেকে 1.5 থেকে 2 গুণ বেশি তাদের এখন খরচটা হচ্ছে। সেই তুলনায় কিন্তু নদীগুলোতে এখন মাছের যে সংকট সেটিও কিন্তু দেখা গিয়েছে। অর্থাৎ আগে যেই পরিমাণে মাছ শিকার হতো সেটি কিন্তু এখন নেই, যার কারণে এর প্রভাব কিন্তু বাজারে পড়েছে। অর্থাৎ বিক্রেতারা বলছে যে আগের যে জেলেরা যে দামে মাছ বিক্রি করতো সেই দামে কিন্তু এখন বিক্রি করছে না। তারাও বলছে যে তেলের দাম বৃদ্ধির কারণে মাছের দাম অনেকটি বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে বাজারের যে একটি সিন্ডিকেটের বিষয়, আসলে বাজার ঘুরলে দেখা যায় যে প্রতি বছরই আসলে কোনো না কোনো সংকটের প্রভাব আসলে পড়ে কিন্তু মাছের দামের উপরে। সেটিও কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু আমরা জেলা প্রশাসনের যিনি অতিরিক্ত জেলা প্রশাসক রয়েছে তার সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে বাজার নিয়ন্ত্রণের জন্য তাদের নিয়মিত তদারকি তাদের চলছে এবং তাদের ভ্রাম্যমাণ আদালতও তারা পরিচালনা করছে, যাতে গ্রাহকরা অর্থাৎ ক্রেতারা যাতে কোনো সিন্ডিকেটের কবজায় না আটকায় সেটির দিকেও কিন্তু তারা লক্ষ্য রাখছেন। সেটি কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে বরগুনার পায়রা নদীর পাড় থেকে সবশেষ। বরগুনা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সুজন আকন। দর্শক, শেষ করছি আজকের ভাগশেষ। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhontv।